নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না তার একটা লেখা পড়লাম খুব মনোযোগ দিয়ে প্রথম আলোতে। তার শিরোনাম হচ্ছে ফাঁদে পা দিলে পলাতক আওয়ামী লীগ জায়গা পাবে। তার প্রেক্ষাপট তিনি ব্যাখ্যা করেছেন। আসলে শুরুতেই একটা বড় ধরনের ভুল হয়ে গেছে। সেটা হলো যে অভ্যুত্থান বা বিপ্লব যাই বলি না কেন, তার পরবর্তীতে একটা বিপ্লবী সরকার বা অভ্যুত্থানের পক্ষের একটি জাতীয় সরকার গঠন করার দরকার ছিল। কিন্তু বিপ্লব হলো, অভ্যুত্থান হলো, কিন্তু পরের প্রক্রিয়াগুলো প্রচলিত যেই সাংবিধানিক প্রক্রিয়া, সেই প্রক্রিয়া অনুসারে সব কিছু এগুতে থাকে। কি হলো? সংবিধানের আওতায় রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পুর অধীনে শপথ নিয়ে তারা এই সংবিধানকে, এই প্রক্রিয়াকে আইন সিদ্ধ করলেন সুপ্রিম কোর্টের একটি মতামতের ভিত্তি করে, যে না, এরকম পরিবর্তিত পরিস্থিতিতে যেই সরকার, যে প্রক্রিয়া, এটা সংবিধান সম্মত। ফলে দুটা জিনিস সেট হয়ে গেল। শাহাবুদ্দিন নিরাপদ হয়ে গেলেন এবং যেই সরকার, তারাও আবার সেট হয়ে গেল। কিছুদিন পর হঠাৎ করে ছাত্রদের মনে হলো যে না, এই প্রক্রিয়া তো ভুল, শাহাবুদ্দিনকে রেখে তো হইতে পারে না, চলতে পারে না। কিন্তু ততক্ষণে তো অনেক দূর এগিয়েছে। যারা উপদেষ্টা পরিষদে আছেন তারা পশ্চিমা ধাঁচের গণতান্ত্রিক রীতিনীতিতে বিশ্বাস করেন। এমনকি ডক্টর মোহাম্মদ ইউনূসও একটা বিশ্বব্যাপী যেই সাংবিধানিক প্রক্রিয়া প্রচলিত আছে, সেই প্রচলিত প্রক্রিয়ার বিশ্বাসী একজন মানুষ। তিনি বিপ্লবী নন, তাকে আমন্ত্রণ করা হয়েছে। তার উপদেষ্টা পরিষদের সিংহভাগই বলা যায় যে তারা বিপ্লবী নন, তারা প্রচলিত নিয়ম কানুন, সাংবিধানিক গণতান্ত্রিক রীতিনীতি মেনে চলার মানুষ। ছাত্ররা বলল যে না, হবে না। এই যে একটা দ্বন্দ্ব সংঘাত তৈরি হয়ে গেল। এই তৈরি হতে হতে এই অংশ একের পর এক নানা রকম দাবি দেওয়া উত্থাপন করতে লাগলো, যে শাহাবুদ্দিনকে পাল্টাইতে হবে, আওয়ামী লীগ নিষিদ্ধ করতে হবে, এটা ওটা নানা রকম। যখন কি কথা বেশ সেট হয়ে গেল একটা গভর্নমেন্ট, তারপরে যখন নাকি বলা হলো যে না, এটা তো চলতে পারে না, এটা তো জুলাইয়ের গণঅভ্যুত্থানের চেতনার সরকার হইতে পারে না, বা এই সংবিধান তো জুলাই গণঅভ্যুত্থানের চেতনার সাথে সাংঘর্ষিক, সুতরাং এটাকে পাল্টে দিতে হবে। যখন পাল্টে দিতে হবে এই কথা বলা হলো, তখন প্রধান রাজনৈতিক দল বিএনপি সহ আরও অনেকেই বলল যে না, এখন আবার পেছনে যাওয়া যাবে না। পেছনে গেলে এখন একটা বড় ধরনের একটি সংকট বা শূন্যতা তৈরি হবে, যেখানে আন্তর্জাতিক বিশ্ব, ভারত এবং পতিত আওয়ামী লীগ একটা ঝামেলা তৈরি করতে পারে। ফলে কি করা যেতে পারে? ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন, অর্থাৎ একটি দল নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তন করা এবং তার অধীনে একটা নির্বাচন দিয়ে একটা রেগুলার গভর্নমেন্টে চলে আসাটাই হচ্ছে এই মুহূর্তের সবচেয়ে বড় সমাধানের উপায় বা সংকট উত্তরণের উপায়। কিন্তু এই বিষয়ের সঙ্গে যারা জুলাই গণঅভ্যুত্থানের সাথে যে জড়িত ছাত্র সংগঠকরা, তারা মানতে পারছেন না। তারা নতুন দল করছেন, তারা আবারও সেই বিপ্লবের চিন্তা করছেন, বলছেন যে সংবিধান ছুঁড়ে ফেলতে হবে, এগুলি চলবে না, এই রাষ্ট্রপতি চলবে না, বিপ্লবী সরকার গঠন করতে হবে, এরকম ইত্যাদি নানান রকম কথা। কিন্তু এই সরকারের প্রধান যিনি বসে আছেন, তিনি কিন্তু পশ্চিমা রীতিনীতিতে অভ্যস্ত একজন মানুষ এবং সেই বিশ্বাসে তিনি বিশ্বাসী। তাকে অনেক কৌশলে হ্যান্ডেল করতে হচ্ছে সব। যেমন জুলাইয়ের ঘোষণাটাও কিন্তু বলা হলো যখন ছাত্রদের পক্ষ থেকে, তখন তিনি বললেন সবার মতামতের ভিত্তিতে যখন আসলো প্রশ্নটা, তখন বিষয়টা প্রলম্বিত হলো। তখন নানা রকম বিষয় সেখানে যুক্ত হলো। এটা নিয়ে একটা কমিটি করা হলো। এখন তো ঐক্যমত্য কমিশন, জাতীয় ঐক্যমত্য কমিশন, তারা সব কিছু ঠিক করছে। ফলে একটা সাংঘর্ষিক অবস্থা কিন্তু মানে বিরাজ করছে, যেটাকে অন্তর্বর্তী সরকার চমৎকারভাবে হ্যান্ডেল করছে, খুব কৌশলের সাথে মাথা খাটিয়ে। বিএনপিকেও সেটা মোকাবেলা করতে হচ্ছে, তাদের কিছু কথা শুনতে হচ্ছে, হজম করতে হচ্ছে। নতুন রাজনৈতিক দল, নতুন চেতনা, এই সমস্তগুলো আছে। এইসবের মধ্য দিয়ে তাদের যে ক্ষোভ বিক্ষোভ, সেই ক্ষোভ বিক্ষোভের একটা প্রতিফলন ঘটল 32 নম্বরে শেখ মুজিবের বাড়ি ভাঙচুরের মধ্য দিয়ে। এই ভাঙচুরের মধ্য দিয়ে আসলে মানে খুব একটা লাভ হয়নি।
কিছু ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছে। সেটাকে হ্যান্ডেল করতে হচ্ছে অন্তর্বর্তী সরকারকে। প্রথমত তারা নিশ্চুপ থেকে কিছুটা সমর্থন দিয়েছে, আবার পরবর্তীতে অপারেশন ডেভিল হান্ট করে তারা অগ্রসর হয়েছে ছাত্রদের পক্ষে। এটাও একটু হাস্যকর হয়ে গেল। মূল ডেভিল 626 জন যখন নাকি ভারতে পালিয়ে যায়, যারা নিরাপদে ছিল ক্যান্টনমেন্টে, তারা যাবার পর এখন যারা আছে এই চুনোপুটি, এদের বিরুদ্ধে অপারেশন ডেভিল হান্ট, এটা খুব একটা কার্যকর কিছু না, এবং এটা খুব বেশি আসলে মানে তার গুরুত্বটা, যৌক্তিকতাটা তুলে ধরতে পারেনি। ফলে এটাও কিন্তু আস্তে আস্তে অনেকটা গুটিয়ে এসছে, বা এটার গুরুত্বটা আর সমাজ, রাষ্ট্র, মানুষ এটাকে আর ভালোভাবে নিচ্ছে না। তো ফলে এটাও ফেল। আবার 32 নম্বরের ঘটনাটা নিয়ন্ত্রণ করতে সরকার প্রথম দিকে ব্যর্থ হয়েছে বলে মানে ছাড় দিতে হয়েছে। পরবর্তীতে আবার সেই যেহেতু একটা এক্সিস্টিং সরকার থাকতে এরকম একটি ঘটনা তাকে বলতে হয়েছে এটা অনাকাঙ্ক্ষিত, অনভিপ্রেত, এবং বলতে হয়েছে যে যারা এই ধরনের মব করবে তাদেরকে কঠোর হাতে দমন করা হবে। তো এখন যেটা সামনের তাহলে কি হবে? সামনে যেটা হবে সেটা হচ্ছে বুদ্ধির খেলা, কৌশলের খেলা। এখন আর মাথা গরম করে ভাঙচুর, জ্বালাও পোড়াও করে লাভ নেই। কেননা একবারই আমি বারবার যদি পুড়াইতে থাকি, ভাঙচুর করতে থাকি, মানুষ মনে করবে কি হচ্ছে, এটা তারা বিশৃঙ্খলা বা শৃঙ্খলতা হিসেবে পরিগণিত হবে। যেমন 5ই আগস্ট যেভাবে শেখ মুজিবের বিভিন্ন স্থাপনা গুড়িয়ে দেওয়া হয়েছে ভাস্কর্য সহ, তখন মানুষ যতটা উচ্ছ্বসিত ছিল, 5ই ফেব্রুয়ারি 6ই ফেব্রুয়ারি কিন্তু সেই উচ্ছ্বাসটা লক্ষ্য করা যায়। ফলে এখন এটার মানুষকে সংগঠিত করা যাবে না। এখন মানুষকে যুক্তি বুদ্ধির সঙ্গে প্রচলিত পদ্ধতির মধ্যে দিয়ে একটা গণতান্ত্রিক উত্তরণটাই হচ্ছে এখন মানে কাঙ্ক্ষিত। এছাড়া কোনো বৈপ্লবিক কোনো ঘটনা, আবার অনেকে বলছেন যে আবার একটা জুলাই বিপ্লবের মতন ঘটাতে হবে, জুলাই অভ্যুত্থান, বিপ্লব, এগুলি মানে বছরে বছরে হয় না, মাসে মাসে হয় না, এটা বহুদিন পরে হয়। শেখ হাসিনার ওই ফ্যাসিজমটা দিনকে দিন এমন একটা পর্যায়ে চলে এসছে যে তার বিরুদ্ধে এই ধরনের বিপ্লব, বিদ্রোহটাই কামনা ছিল। এই বিপ্লবটা কিন্তু বা অভ্যুত্থানটা 5 বছর আগে বা 10 বছর আগে সম্ভব ছিল না। মানে শেখ হাসিনার ফ্যাসিজমের তীব্রতাটা যত বেড়েছে, ততই অভ্যুত্থানের ভিতরে শক্তিটা তত বেশি সংগঠিত হয়েছে। সুতরাং এখন আর বিপ্লব, অভ্যুত্থান হবে না, এখন যেটা হবে গণতান্ত্রিক উত্তরণ। সুতরাং গণতান্ত্রিক উত্তরণের জন্য মেধা, বুদ্ধি, যুক্তি দিয়ে যতটা একটা ভালো অবস্থায় দেশকে নিয়ে যাওয়া যায় কিভাবে, সেটাই সবাইকে ভাবতে হবে। এমনটি আমার বক্তব্য। মাহমুদুর রহমান মান্নার বক্তব্যের সাথেও আমি পুরোপুরি একমত পোষণ করছি। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।